জি ম্যাডাম, আমাদের স্টার্ট হয়ে গেছে ক্লাসটা। আচ্ছা, জি, এরা সবাই এমবিবিএস স্টুডেন্ট না? সব লেভেলেই আছে। আমাদের টোটাল 65,000 68,000 আমাদের মেম্বার। এর মধ্যে সব লেভেলের স্টুডেন্টই আছে এখানে। আমি কিন্তু এমবিবিএস লেভেলের কথা বলবো, তাই না? আর সমস্যা নাই। হ্যাঁ, কারণ জি জি ওদের জন্য যেটা দরকার, তাই না? সেইভাবে কিন্তু প্রিপারেশন নিয়েছে। জি জি আচ্ছা, তো জি আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন, যেহেতু সব লেভেলের আছে, যদিও আমার চেয়ে মানে আপনি বলার মতো আমার চেয়ে সিনিয়র কেউ আছে বলে মনে হয় না, সবাই তুমি হবে। তারপর সবাইকে শুভেচ্ছা। এটা একটা ভালো উদ্যোগ এদের, যে ক্লাস কোভিড হওয়ার ফলে এই জিনিসটা চালু হলো। এই জিনিসটা একদিক দিয়ে ভালো, যে এমবিবিএস স্টুডেন্টরা বা ডাক্তাররাও যারা ঢাকার বাইরে থাকে, কখনো আমরা যে ক্লাস নেই সেখানে উপস্থিতি থাকে ওই ইনস্টিটিউশনের যারা থাকে তারা, কাজে বাকিরা তো থাকে না। কাজে এই সিস্টেমটাতে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে, যে অনেক টিচারদের কাছে তারা এক্সপোজড হলো, অনেক টিচারদের লেকচার তারা শুনতে পাবে। এটা একটা খুব ভালো জিনিস। কাজে বিভিন্ন মেডিকেলের স্টুডেন্ট অন্যান্য মেডিকেল কলেজের টিচারদের লেকচার পাবে, এটা খুবই একটা শুভকর জিনিস তাদের জন্য। তাতে তাদের লেখাপড়ার আউটকাম খুব ভালো হবে আমি আশা করি। এর মধ্যে যাদের যে সমস্ত টিচারের পড়া তোমাদের ভালো লাগবে, তাদের কাছে তাদের তো সব টিচার তো সব জায়গায় ক্লাস নিতে পারে না, আবার সবার পড়ানো সব স্টুডেন্টের ভালো লাগে না। কাজে সবার লেকচার শুনলে দেখা যাবে যে সবকিছু মিলেমিশে তোমাদের জ্ঞান অর্জনটা অনেক এফেক্টিভ হবে। আজকে আমাদের অবস্টেট্রিক্যাল হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন এটা নিয়ে কথা বলতে চাই, যেটা তোমাদের জন্য জরুরি। এখান থেকে যখন ভাগ হয়ে তোমরা অন্য ফ্যাকাল্টিতে যাবে তখন হয়তো দরকার হবে না, কিন্তু প্রতিটা সাবজেক্টেরই কিছু বেসিক জিনিস সবার জানা উচিত। যে আমাদের এইম অফ মেডিকেল এডুকেশন টু প্রডিউস বেসিক ডক্টরস ফার্স্ট। প্রথমে আমাদের বেসিক ডক্টরস তৈরি করার উদ্দেশ্য, তারপরে এখান থেকে স্পেশালাইজেশনে যাবে। কাজে সে বেসিক ডক্টরসদের কিন্তু সব সাবজেক্টেরই কিছু কিছু জানতে হবে। এবং আস্তে আস্তে যে তোমরা সবাই রেফারেল সিস্টেম চাচ্ছ, সবাই কিন্তু রেফারেল সিস্টেম যাচ্ছে। রেফারেল সিস্টেমের পূর্ব শর্ত কিন্তু জিপি জিপি জিপিগিরি করতে হবে, সে জিপিরা রেফার করবে। রেফারেল মানে কিন্তু এই না যে একজন গাইনোকোলজিস্টের কাছে বা একজন সার্জনের কাছে পাঠায়, তারা। কাজে জিপিদের কিন্তু সব বিষয়ে নলেজ থাকতে হয়, তারপরে তারা পাঠাবে ভাগ ভাগ করে, কে গাইনির কে সার্জারির। সেজন্য আমার মনে হয় যে আমাদের আস্তে আস্তে হবে যে জিপি ট্রেনিং হবে, এবং জিপি ট্রেনিং এর জন্য ট্রেনিং করার পরে পরীক্ষা হবে, এবং তাদের ভালো সম্মানীয় একটা স্থান থাকবে, যেহেতু বাইরের দেশে যেরকম আছে সম্মানীয় একটা স্থান থাকবে এবং সম্মাননাও থাকবে, সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। তারপরে একটা এফেক্টিভ রেফারেল সিস্টেম হবে। কারণ একজন সার্জন কখনোই আরেকজন সার্জনের কাছে সহজে রেফার করতে চাইবে না, একজন গাইনোকোলজিস্ট কখনোই আরেকজনের কাছে রেফার করতে চাইবে না। কাজে রেফারেল সিস্টেমটা মানে প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেলে যেতে হলে এরকম জিপির মাধ্যমে কিন্তু হয়, সে তারপরে পাঠাবে কনসালটেন্টের কাছে। তখন দেখা যাবে অনেকেই জিপি ট্রেনিং বা জিপি কোর্স করতে আগ্রহী হবে। তো সেই জন্য গাইনি, অপস, মেডিসিন, অর্থোপেডিক সবকিছু কিছু কিছু জানতে হয়। গাইনিটাকে স্টুডেন্টরা সাধারণত ছেলে স্টুডেন্টরা খুব নেগলেক্ট করে। আমি দেখেছি, আমাদের স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি যে আমরা তো গাইনি পড়বো না, এটা আমাদের দরকার না, এটা মেয়েদের দরকার। এটা ঠিক না। আমরা সার্জারি মেডিসিন পড়েছি না, কাজে গাইনি পড়তে হবে, ভালো করে জানতে হবে, তা নাহলে রেফার করতে হবে না। একটোপিক প্রেগন্যান্সি যদি ডায়াগনোসিস করতে না পারো, একটা থ্রেটেন্ড অ্যাবর্শন যদি ডায়াগনোসিস করতে না পারো, একটা মিনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, যে অনেক গাইনি পেশেন্টের মাসে একটু ইরেগুলার ব্লিডিং দেখলেই প্রোজেস্টেরন দিয়ে দেয় অনেকে, কিন্তু দেখা যাচ্ছে যে তার প্যাথোলজি অন্যখানে, হয়তো ক্যান্সারের জন্য হচ্ছে, যেটা ডায়াগনোসিস করা স্পেশালিস্ট ছাড়া খুব একটা ইজি না। কাজে এইসব ব্যাপারে তোমার মিনিমাম একটা দখল রাখতে হবে। তো অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনের আমরা প্রথমেই যে কোনো হিস্ট্রি টেকিং এ আমরা কিছু পার্টিকুলার জানি, যে নেম, ডেট, অ্যাড্রেস, এগুলো তো সব কমন শর্ট জানাই। এইজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এইজ সব ডিজিজের জন্য এটা
এইজ ইম্পর্টেন্ট, কারণ সবকিছুই এইজ রিলেটেড ডিজিজ থাকে অনেক। অবস্টেট্রিক্সে এইজের ইম্পর্টেন্স কি? এখানে তো প্রেগনেন্সি একটাই কমন, যে প্রেগনেন্সি, তাহলে এইজের সাথে সম্পর্ক কি? দেখা যায় ইয়াং এইজে যদি হয় তাদের কিছু জটিলতা থাকে। প্রেগনেন্সিকে আমরা সকল প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ, কোনো প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিহীন নয়, সেটা কম ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ। কাজেই কম ঝুঁকিপূর্ণ যেগুলো, যাদের কোনো সমস্যাই নেই, তারা আসলে কম ঝুঁকিপূর্ণ এই কারণে যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারে তারা। আর উচ্চ ঝুঁকিপূর্ণ হলো ডায়াগনোস যখন কতগুলো কন্ডিশন থাকে, বয়সের মধ্যে একটা খুব কম বয়স যদি টিনেজ প্রেগনেন্সি যদি হয়, তারা উচ্চ ঝুঁকিপূর্ণ। আবার 35 বছরের বেশি যারা, তাদের যখন প্রেগনেন্সি তারা উচ্চ ঝুঁকিপূর্ণ। কাজে আমাদের বয়সটা ইম্পর্টেন্ট। টিনেজ প্রেগনেন্সিতে দেখা যায় যে মেয়েটার নিজেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তার কমপ্লিট হয় নাই, তার পেলভিস গুলো ডেভেলপমেন্ট ভালো হয় না, কাজে তাদের অবস্ট্রাকটেড লেবার হওয়ার চান্স থাকে, তাদের সাইকোলজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্ট তো ঠিক হয় না। কাজে একটা প্রেগনেন্সিকে কিভাবে নিবে, প্রেগনেন্সির সময় তার সেলফ কেয়ার আছে সেগুলো ভালোভাবে বুঝতে পারে না, পরবর্তী সময় তার বাচ্চাকে কিভাবে যত্ন নেবে সেই সম্পর্কে তার আইডিয়া হয় না, সবকিছু মিলে ফিজিক্যাল সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা হয় না, দেখে এটা একটা ঝুঁকি। 35 এর উপরে যেটা হয় যে তখন আস্তে আস্তে জেনেটিক প্রবলেম গুলো বাড়তে থাকে, এগের কোয়ালিটি গুলো খারাপ হয়ে যায়। কাজে এইসব এগগুলো তোমার ডিফেক্টিভ থাকে, যেগুলো ক্রোমোজোমাল ডিফেক্ট তৈরি হয়ে থাকে, কাজে সেগুলো অ্যানিউপ্লয়েড এমব্রায়ো তৈরি করে। অ্যানিউপ্লয়েড এমব্রায়ো থেকে প্রেগনেন্সি তো সহজে হতে চায় না, যদি হয় সেগুলো অ্যাবনর্মাল হয়। তখন অ্যাবনর্মাল যদি হয় কনজেনিটাল, এখন অ্যাবনর্মাল হলে তার অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। কাজে অ্যাবর্শনের যত বয়স বাড়বে, অ্যাবর্শন একদম ডাইরেক্টলি রিলেটেড, যত বয়স বাড়বে অ্যাবর্শন রেট তত বেশি হবে। আবার যত বয়স বাড়বে প্রেগনেন্সি আবার ইনডাইরেক্টলি রিলেটেড, যত বয়স বাড়বে প্রেগনেন্সি তত কম হবে। আবার অ্যাবর্শন বেশি হবে, আবার যদি অ্যাবর্শন না হয় ঠিক আছে তাদের কনজেনিটাল ডিফেক্ট বেশি হওয়ার চান্স থাকে। কাজে এইটা খুব গুরুত্বপূর্ণ। দেন অকুপেশন সম্পর্কে জানতে হবে, সে নিজে কি চাকরি করে কিনা, নাকি হাউস ওয়াইফ যদি হয় তাহলে ওয়ার্ক লোড কেমন, যদি চাকরি করে যারা লং স্ট্যান্ডিং কাজ হয়, যদি কারো সার্ভিস থাকে তাহলে তাদের দেখা যায় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন তাদের ভেসিটার্ন কম হয়, তার প্লাসেন্টা সার্কুলেশনটা কম হয়, তখন দেখা যায় যে বাচ্চাগুলোর গ্রোথ কম হয়, গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার চান্স থাকে। ছেলেদের অকুপেশন অনেক সময় ইম্পর্টেন্ট, সেটা আসলে ডাইরেক্টলি প্রেগনেন্সির সাথে সম্পর্ক নয়, কিন্তু সোশ্যাল ক্লাসটা আমরা নির্ধারণ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, যদি টাকা পয়সা কম থাকে, খাওয়া দাওয়া কম থাকে, সেই হিসাবে ডাইরেক্ট নিয়ে নেয়। এরপরে তার কমপ্লেন গুলো আমরা শুনতে যাবো, যে চিপ কমপ্লেন কেস। একটা কমপ্লেন তো থাকবে যে তার মাসিক বন্ধ, কাজে সে বলবে অ্যামেনিয়া ফর সার্টেন টাইম। এর সাথে অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি সাইন সিম্পটম, সেটা কি তার মর্নিং সিকনেস থাকতে পারে, নৌশিয়া ভমিটিং থাকতে পারে, ফ্রিকোয়েন্সি অফ মিকচারেশন, ইউটারাসের সাইজ বাড়ার সাথে সাথে ব্লাডার ইরিটেবল থাকে, কাজে বারবার হয়তো তার মিকচারেশনের আর্জ থাকতে পারে। তারপর ঘুমের ডিস্টার্বেন্স থাকতে পারে, ক্ষুধা মন্দা থাকতে পারে, দেখা ভালো অ্যাপিটাইট নাই, বায়োল হ্যাবিট অনেক সময় চেঞ্জ হয়, কারো কারো কনস্টিপেশন হয়, কারণ প্রেগনেন্সিতে যেহেতু প্রোজেস্টেরন লেভেল হাই থাকে, প্রোজেস্টেরন হলো সব স্মুথ মাসেল রিল্যাক্স করে, কাজে দেখা যায় মোটিলিটি কম হওয়ার ফলে তার কনস্টিপেশন হতে পারে। ব্রেস্ট হেভিনেস, যেহেতু ব্রেস্ট তখন হাইপারপ্লেসিয়া হাইপারট্রফি দুটো হতে থাকে, যেহেতু মিল্ক তৈরি করতে হবে, সেই মিল্ক প্রিপারেশনের জন্য তার ব্রেস্ট হাইপারপ্লেসিয়া হাইপারট্রফি হবে, যার জন্য একটু হেভিনেস তার মনে হবে। এছাড়া অন্য কমপ্লেন, যদি তার কোনো ইনফেকশন থাকে, রাইজ অফ টেম্পারেচার থাকতে পারে, বা এর সাথে অন্য যে কোনো কমপ্লেন যদি থাকে সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। অবস্টেট্রিক্যাল রিলেটেড কমপ্লেন কি থাকতে পারে, যে তার হাত পা ফুলে যেতে পারে, কাজে ইডিমাস কমপ্লেন করতে পারে। রক্ত শূন্যতা সে কমপ্লেন করবে না, কিন্তু যদি কারো রক্ত শূন্যতা হয়, রক্ত শূন্যতার জন্য যে সমস্ত কমপ্লেন এত রিলেটেড, কোনো গাইনোকোলজিক্যাল অসুবিধার জন্য, অথবা সার্জিক্যাল রিলেটেড, যেমন তার যদি কোলেসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস থাকলে বাউল প্রবলেমের জন্য থাকতে পারে, সিস্টাইটিস থাকলে সেই জন্য পেইন হতে পারে, অবস্টেট্রিক্যাল প্রবলেম তার যদি অ্যাবর্শন রিলেটেড পেইন হতে পারে,
দেখা যাচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন পেইন হচ্ছে, অথবা একটোপিক যদি হয় সেজন্য পেইন হতে, মোলার প্রেগনেন্সি থাকলে পেইন হতে পারে। যদি গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, যেমন ফাইব্রয়েড যদি থাকে, তাহলে ফাইব্রয়েড অনেক সময় যদি ডিজেনারেশন সেজন্য পেইন থাকতে পারে। ওভারিতে কোনো যদি টিউমার থাকে, আনডায়াগনোজ টিউমার থাকে, সেটা টর্শন হতে পারে। কাজে এই বিভিন্ন কারণে তার লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা থাকতে পারে। কাজে সে যদি পেইন কমপ্লেন করে, এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে যে কি কি কারণে পেইন হতে পারে। দেন ব্লিডিং, এখন স্পটিং হতে পারে, ফ্রাঙ্ক ব্লিডিং হতে পারে। যদি স্পটিং হয়, ফ্রেশ স্পটিং হতে পারে, অথবা অল্টার্ড ব্লাড স্পটিং হতে পারে। সেটাও হতে পারে অ্যাগেইন অ্যাবর্শন রিলেটেড। যদি থ্রেটেন্ড অ্যাবর্শন হয় তাহলে একদম ফ্রাঙ্ক ব্লিডিং হবে। যদি মিসড অ্যাবর্শন থাকে, তাদের দেখা যায় যে একটু মিসড অ্যাবর্শন প্রেগনেন্সিটা যেহেতু ওখানে রিটেইন করে, প্লাসেন্টাল সেপারেশন সময় কিছু কিছু ব্লিডিং হতে পারে, সে অনেক সময় অল্টার্ড হয়ে আসে। এছাড়া প্লাসেন্টা যদি নিচে থাকে সেজন্য ব্লিডিং হতে পারে। তো এই জন্য স্পটিং বা ব্লিডিং যেটাই বলুন। এছাড়া সার্ভিক্সে কোনো লোকাল লেশন যদি থাকে সেখান থেকে হতে, যে সার্ভিক্যাল ইরোশনের জন্য হতে পারে, সার্ভিসাইটিস যদি হয় সেজন্য হতে পারে, সার্ভিস কোনো পলিপ যদি থাকে সেটা সার্ভিক্যাল পলিপ বা ছোট মায়োমাটাস পলিপ অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এসব কারণে তার লোকাল লেশনের সময় ব্লিডিং হতে পারে। এছাড়া আর কমপ্লেন করতে পারে, ব্যাকে কমপ্লেন করে, কারণ প্রেগনেন্সি আস্তে আস্তে যখন ইউটারাস বড় হয় এবং ডেলিভারির প্রিপারেশনের জন্য আস্তে আস্তে বোনের যে লিগামেন্ট গুলো ল্যাক্স হতে থাকে। তো এই ল্যাক্সিটির জন্য যে প্রিপারেশনটা নিতে থাকে সেই জন্য ব্যথা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমি অল ট্রাইমেস্টারে কি কি কমপ্লেন থাকতে পারে সেটা একসঙ্গেই বলছি। এর জন্য এই ব্যাকিংটা সাধারণত আর্লি প্রেগনেন্সিতে হয় না, স্পটিং বা ওই জিনিসগুলো যেটা হয় সেটা আর্লি প্রেগনেন্সিতে হয়। ইমপ্লান্টেশনের জন্য একটা স্পটিং হয়, কিন্তু ব্লিডিং জন্য ট্রাইমেস্টারে হতে পারে, ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে, থার্ড ট্রাইমেস্টারে। থার্ড ট্রাইমেস্টারে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টিপোর্টাল হেমোরেজ। 28 উইকসের আগ পর্যন্ত হলো বলবো অ্যাবর্শন। কাজে কিন্তু ব্যাকিং সাধারণত থার্ড ট্রাইমেস্টার, মানে লেট সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার শেষের দিকে যখন ডেলিভারি প্রিপারেশন হয়, যখন বড় হয়, পেলভিস রেডি হতে থাকে তখন। ওয়াটারি ডিসচার্জ হতে পারে। ওয়াটারি ডিসচার্জ যদি হয় আমরা তখন সেটা চিন্তা করি মেমব্রেনটা রাপচার হয়ে গেল কিনা, অথবা অনেক সময় ভ্যাজিনাল ডিসচার্জটা যদি বেশি হয় সেটাও হতে পারে। এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ হতে পারে, অথবা মেমব্রেন রাপচার, এটা মাথায় রাখতে হবে। এক্সেসিভ ওয়েট গেইন হতে পারে, কখনো দেখা যায় যে তার যে ওজন ছিল হঠাৎ করে তার ওজন বেড়ে গেছে, সেটা থাকলেও আমাদের একটু অ্যালার্ট হতে হবে যে এক্সেসিভ ওয়েট গেইন, প্রি এক্লাম্পসিয়া হওয়ার একটা চান্স থাকে। প্রি এক্লাম্পসিয়া হতে পারে, সেটা নেগলেক্টেড থাকলে অনেক সময় এক্লাম্পসিয়া হয়ে যেত। লেস ফিটাল মুভমেন্ট, যদি মুভমেন্ট সে টের পেলো তারপরে এক সময় বললো যে মুভমেন্টটা কমে গেছে, ইউজুয়ালি সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে গিয়ে লেস ফিটাল মুভমেন্ট বলে। সেকেন্ড ট্রাইমেস্টারে লেস ফিটাল মুভমেন্ট আমাদের খুব বেশি কিছু করার থাকে না। থার্ড ট্রাইমেস্টারে গেলে একটু অ্যালার্ট হতে হবে যে তার কেন হচ্ছে, কি করা যাবে, এবং ডেলিভারিটা করে ফেলা সমীচীন কিনা, তখন তাকে টেস্ট করে দেখে নিতে হবে যে কি অবস্থায় আছে। অনেক সময় ইউটারাসের তার অ্যাবডোমেনের যে সাইজটা আস্তে আস্তে বাড়া উচিত, এটা কখনো আনডিউ এনলার্জমেন্ট হতে পারে। পেশেন্ট হয়তো সেটা একটা কমপ্লেন আসতে পারে, যেমন 4 মাসের প্রেগনেন্সি, 16 সপ্তাহ, কিন্তু দেখা গেল যে পেটটা এত বড় হয়ে গেছে, মা খালা বলেছে যে এত বড় হওয়ার কথা। আবার উল্টোটা হতে পারে, দেখা গেল যে 20 উইকসের প্রেগনেন্সি কিন্তু পেটটা খুবই ছোট, মুরব্বীরা বলেছে, বা নিজেরও আগের একটা বাচ্চা ছিল, তখন সে যেটা দেখেছে যে গ্রাজুয়ালি যেরকম এনলার্জমেন্টের কথা, এখন তার চেয়ে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, যে তার ইউটারাসের এনলার্জমেন্টটা ছোট। তো দুটো বড় কখন হতে পারে, যখন এক্সেসিভ অ্যামনিওটিক থাকে, যেটাকে আমরা বলি পলিহাইড্রামনেস। যদি পলিহাইড্রামনেস থাকে, যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, সেই জন্য বড় হতে পারে, অথবা বাচ্চা বড় হতে পারে, অথবা তার অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড থাকতে পারে। এই সমস্ত কারণে তারপরে অ্যাসোসিয়েটেড ওভারিয়ান টিউমার থাকতে পারে। এই যে ছাতে একটা টিউমার যদি থাকে, তখন আইসোলেট করা যদি না যায়, অনেক সময় ইউটারাসকে পুশ করে উপরে তুলে দেয়, তখন মনে হবে যে বড়। আর ফাইব্রয়েড থাকলে তো বড় হতেই পারে। এসব কারণে বড় হতে পারে। আবার উল্টোটা হলো যে যদি ছোট হয়, তখন অনেক সময় হতে পারে যে মিস্টেকেন ডেট, মানে সে আসলে যে ডেটটা বলছে সেই ডেটের সাথে তার মিলছে না, সে ডেট ঠিক মতো বলতে পারে না এটা, অথবা তার ওখানে যেমন পলিহাইড্রামনেস হলে বড় হয়, এখানে অলিগোহাইড্রামনেস হলে ছোট হতে পারে।
পানির পরিমাণ যদি কমে যাওয়ার অনেক কারণ আছে, আবার বেশি হওয়ার কারণ আছে। আচ্ছা, আর ইন্টারট্রান গ্রোথ রেস্ট্রিকশন যে থাকে, ওখানে যেমন অনেক বিগ বেবি বললাম, বাচ্চা যদি ছোট হয়, অথবা তার যদি আইডি হয়ে যায়, অলরেডি আইডি হয়ে গেছে, সে টের পায় নাই, সে হয়তো বুঝতে পারে না বা কিছু, অথবা মিসড অ্যাবর্শন হয়ে গেছে আইডির আগে 28 উইকসের আগে, সে 22 উইকসে তার পেটের সাইজ যেটা ছিল তার 27 উইকসে গিয়ে দেখা গেল যে 22 থেকে 5 উইকসের মধ্যে তার যার একটু বাড়ার কথা ছিল তা তো বাড়েই নাই, মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে। যদি আইডি হয়ে তাহলে বাচ্চা তো ওই স্টেজে থাকলো, বরং মারা যাওয়ার জন্য একটু শ্রিঙ্ক করলো এবং তার ফ্লুইডটাও কমে যাবে, সবকিছু মিলে ছোট হয়ে যাবে। তো এগুলো হলো যদি জেস্টেশনাল এইজের তুলনায় পেট যদি ছোট থাকে, এটাও তার কমপ্লেন হিসেবে আসতে হবে। এই যে কমপ্লেন গুলো, এই সবগুলো কমপ্লেনই যে এক পেশেন্টের থাকবে তা নয়, এর এক বা ততোধিক কমপ্লেন থাকতে পারে, মিক্সড কমপ্লেন থাকতে পারে, কিন্তু এই কমপ্লেন গুলো সাধারণত থাকে একই পেশেন্টের সবগুলো কমপ্লেন থাকবে তা নয়, কিন্তু কোনো পেশেন্টের মোর দ্যান 2-3 কমপ্লেন থাকতে পারে। এরপর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, যে তার যেটা আমরা যেভাবে নেই যে তার কোর্স অফ প্রেগনেন্সি, সে হয়তো বলবে যে অমুক সময় তার মাসিক অমুক সময় থেকে বন্ধ হয়ে আসছে, তারপরে এই সিমটম গুলো ডেভেলপ হচ্ছে, সেই জন্য সে কোনো ডাক্তারের কাছে গিয়েছে, বুকড কেস কিনা, ডাক্তারের কাছে গিয়েছিল কিনা, গিয়ে থাকলে কোনো ইনভেস্টিগেশন হয়েছে কিনা বা কোনো ট্রিটমেন্ট পেয়েছে কিনা, এই জিনিসগুলো সব হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে চলে আসবে। এটা জানার পরে তাকে তার অন্যান্য হিস্ট্রি দেবো, যে তার মিনিস্ট্রাল হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো, যে মিনিস্ট্রাল হিস্ট্রি তার সাইকেল গুলো কেমন ছিল। তার মূলত মিনিস্ট্রাল হিস্ট্রি গাইনিতে আমরা যেটা জিজ্ঞেস করি সাইকেল, ডিউরেশন, অ্যামাউন্ট, এলএমপি। তো এখানে আমরা সাইকেল এবং এলএমপি জানলে চলবে। এখানে আর আগের যে মিনিস্ট্রাল ইয়েটা ছিল, অ্যামাউন্ট বা ডিউরেশন কেমন ছিল সেটা আমাদের না জানার দরকার নেই। এখন যে তার সাইকেলটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি আমরা এলএমপি দিয়ে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা আমরা নির্ধারণ করি। যদি সাধারণত 9 lunar months and 7 days পরে তার ইডিটি, ইডিটিটাকে নির্ধারণ করার জন্য আমার সাইকেল লেন্থটা জানা দরকার। সাধারণত 28 ডে যদি থাকে, 28 ডেজের সাথে আমরা তাহলে 9 lunar months and 7 days যোগ করলাম। এখন কারো যদি 5 days সাইকেল থাকে তাহলে কিন্তু তার ইডিটি শান্ত হবে। কারণ আমরা জানি যে ওভুলেশনের যে প্রলিফারেটিভ ফেজ এন্ড সেক্রেটরি ফেজ, এই দুটো ফেজের সেক্রেটরি ফেজ কিন্তু কনস্ট্যান্ট। যেদিন ওভুলেশন হবে তারপরে ঠিক 14 দিন পরে তার সাইকেল হবে। হ্যাঁ, যে তার যদি এন্ডোমেট্রিয়াল প্রিপারেশনটা ঠিক হয়, তার প্রলিফারেশন যদি ঠিক মতো হয়, তাহলে সেক্রেটরি ফেজে ওভুলেশনের পরে যে প্রজেস্টেরন আসবে, সেই প্রজেস্টেরন যে চেঞ্জটা করবে সেটা হল প্রজেস্টেশনাল ফেজ। এরপরে যদি তার ইমপ্লান্টেশন না হয় তাহলে তার শেডিং হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, যার 35 ডেজ সাইকেল তারও, যার 28 ডেজ সাইকেল তারও। তাহলে লম্বা হলো প্রলিফারেটিভ ফেজটা, যার 35 ডেজ সাইকেল তার প্রলিফারেটিভ ফেজটা হলো 7 দিন বেশি। কাজে ইডিডি আমরা যেহেতু এলএমপি থেকে নির্ধারণ করি, তাহলে প্রলিফারেটিভ ফেজ কারো হলো 14 দিন থাকলো, আর একজনের থাকলো হলো 14 সাথে আর 21 দিন। তাহলে এলএমপি তো গেল, কারো গেল 21 দিন আগে, কারো গেল 14 দিন আগে। তাহলে ইডিটিতে যদি আমরা 9 মাস 7 দিন যোগ করি, তাহলে যার প্রলিফারেটিভ 7 দিন বেশি তাকে কিন্তু আরো 7 দিন অ্যাড করতে হবে। এটার জন্য লেংথ অফ সাইকেল ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে এক সপ্তাহ ডিসপ্যারিটি কিন্তু হতে পারে, সেটা না যদি আলটিমেটলি 37 উইকসে পরে এক সপ্তাহ এদিক সেদিকে কিছু যায় আসে না, কিন্তু যদি কখনো পোস্ট ম্যাচুর হয় তখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, বা প্রি ম্যাচুর হয় তখন যদি ক্যালকুলেশন করতে চাই, তখন একটা ঝামেলায় পড়বো। আমরা ডিউ টাইমের মধ্যে তার যদি ডেলিভারি হয় বা কোনো প্রবলেম অ্যারেঞ্জ করে আমরা আইদার ইন্ডাকশন বা সিজার করি তাহলে অসুবিধা না, কিন্তু ডিউ টাইমের আগে যদি করতে চাই বা ওদিকে যদি ডেট পার হয়ে যায়, তখন এই হিসাবটা ঠিক না হলে বাচ্চা আইদার বেশি প্রিম্যাচুর হয়ে যাবে, অথবা ওদিকে দেখা যাবে যে বাচ্চা আরো অপেক্ষা করলে বিপদে পড়তে পারে। কাজে লেংথ অফ সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন এলএমপির পরে ইডিডি যেটা বললাম যে ডেগেলস রুল যেটা আছে সেটা অনুযায়ী যে 9 lunar months and 7 days অ্যাড করে আমরা ইডিটা নির্ধারণ করব। দেন কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আমাদের জানতে হবে যে সে কোনো কন্ট্রাসেপটিভ নিচ্ছিল কিনা। বিশেষ করে ওসিপি যদি কেউ নেয়, তাহলে ওসিপি নিলে দীর্ঘদিন ওসিপি খাওয়ার পরে একটা পোস্ট পিল অ্যামেনোরিয়া হতে পারে। এই পোস্ট পিল অ্যামেনোরিয়া হওয়ার পরে তার মেনস্ট্রুয়েশন এস্টাবলিশ না হয়ে
তার একটা ওভুলেশন হলো এবং সেই ওভুলেশনের সময় প্রেগনেন্সি হয়ে গেল, তাহলে হবে কি আমরা বুঝতে পারবো না যে তার এলএমপিটা কবে ছিল। এটা একটা ঝামেলা হতে পারে। যদি পিল উইথড্র করার পরে তার একটা সাইকেল হয়, সাইকেল হওয়ার পরে আবার অ্যামিউনিটি হয় এবং সেখান থেকে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু পিল ছাড়ার পরে যদি অ্যাডমিনিস্ট্রেশন না হয় এবং তারপরে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, তখন তার এলএমপিটা আমরা নির্ধারণ করতে পারবো না এবং তখন বুঝতে হবে যে তার পোস্ট পিল অ্যামিউনিটি হওয়ার পরই স্পন্টেনিয়াস ওভুলেশন যখন হলো, সেই ওভুলেশনের পরে ফার্টিলাইজেশনটা হয়ে গেছে, একটা মেনস্ট্রুয়েশন হওয়ার সুযোগ পায় নাই। সেক্ষেত্রে আমরা এলএমপি যেতে পাবো না, তখন আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আর্লি উইকসে আলট্রাসোনোগ্রাফি যদি করতে পারি, তখন সেখান থেকে জেস্টেশনাল এজটা নির্ধারণ করে এই ডিউটিটাকে আমাকে নির্ধারণ করতে হবে। দেন আফটার হিস্ট্রি প্যারা গ্রাভিডা, যে তার আগে কোনো বাচ্চা আছে কিনা, এটাই তার ফার্স্ট টাইম প্রেগনেন্সি কিনা। যদি ফার্স্ট টাইম প্রেগনেন্সি হয় তাকে আমরা প্রাইমারি প্যারাজ বলি, যদি সেকেন্ড টাইম বা তার পরে হয় তাহলে একটা ফার্স্ট ফুল টাইম বাচ্চা ডেলিভারির পরে আবার যদি মাল্টিপ্যারাজ বলবো। ফার্স্ট টাইম যদি প্রেগনেন্সি হয়, তার কোনো আগের আর কোনো প্রেগনেন্সি হিস্ট্রি নাই, এটাই ফার্স্ট কনসেপশন এবং এই প্রেগনেন্সি কন্টিনিউ করছে, এরকম একটা মহিলা যদি আসে, তাহলে আমরা তাকে প্যারিটি বলবো 0 আর গ্রাভিডিটি বলবো। প্যারিটি হলো তার একটা স্ট্যাটাস এবং তার একটা হিস্ট্রি আছে, আইদার গিভিং বার্থ অফ এ viable baby, either full term or premature or either dead or alive, যেটাই হোক, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে যার 28 উইকস পার হয়ে গেছে, তারপরে এটাকে আমরা বলবো ভায়াবল। 28 উইকসের পরে ডেলিভারি হলে ভায়াবল বলবো। এই ভায়াবিলিটি মানে এমন না, ভায়াবল হলো এই সেন্সে যে তাকে ওই এরপরে এক্সট্রা লাইফে সে বেঁচে থাকার সম্ভাবনা আছে সেই হিসাবে। কিন্তু 28 উইকস পরে সে আইইউডি হয়, যদি সে স্টিল বার্থ হতে পারে, সেটা ফ্রেশ স্টিল বার্থ অথবা অ্যাসিস্টেড স্টিল বার্থ যদি আইডি থাকে, প্রিম্যাচুর অথবা ফুল টার্ম, যে কোনো ধরনের ডেলিভারি যদি হয়, সেই বাচ্চা বেঁচে থাকুক বা না থাকুক, সে প্যারিটি, তাকে আমরা বলবো তখন প্যারিটি 1 হিসেবে কনসিডার করবো, প্যারাসোমান। এরপর সেকেন্ড টাইম যখন কনসেপ্ট করবে, আর গ্র্যাভিডিটি হলো স্টেট অফ প্রেগনেন্সি, তো প্রেগনেন্ট স্টেটটাকে আমরা গ্র্যাভিডিটি বলবো। কোনো গাইনোকোলজিক্যাল পেশেন্টের কিন্তু আমরা গ্র্যাভিডিটি বলবো না, অবস্টেট্রিক্যাল কেসে শুধু, কিন্তু গাইনোকোলজিক্যাল কেসে কিন্তু প্যারিটি আমরা মেনশন করব, কিছু কিছু ডিজিজের সাথে সম্পর্ক আছে সেই জন্য। এখানে প্যারিটি গ্র্যাভিডিটি দুটাই মেনশন করবো। তাহলে প্যারিটি হলো যে ভায়াবল বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ফেট যেটাই হোক সেটাকে আমরা কনসিডার করবো প্যারিটি হিসেবে। এখন প্যারা 1 বা 2, এখন যদি এমন হয় কারো যে বাচ্চা হয়েছে, তার একটা ফুল টার্ম বাচ্চা অ্যালাইভ, একটা বাচ্চা হয়েছে 35 উইকসে পুরো ফুল টার্ম না, তাহলে সে ডেড আইডি, আর একটা বাচ্চা হয়েছে অ্যালাইভ, তার টুইন সেটা। তাহলে প্রেগনেন্সি হলো 3 বার, একবার হলো ফুল টার্ম অ্যালাইভ বাচ্চা, একবার ডেড বাচ্চা প্রিম্যাচুর, আর হলো টুইন অ্যালাইভ বাচ্চা, তাহলে 3 বার প্রেগনেন্সি হয়েছে। কাজে তা বাচ্চা হলো 4টা মোট, দুটো হলো টুইন, দুটো, একটা বেঁচে আছে একটা মারা গেছে, তো বাচ্চা হলো মোট 4টা, কিন্তু প্যারিটি হবে 3। কাজে ইট ইজ নট দ্য নাম্বার অফ চিলড্রেন, ইট ইজ নট দ্য নাম্বার অফ বেবি, ইট ইজ দ্য নাম্বার অফ ডেলিভারি। এটা আমাদের মনে রাখতে হবে যে প্যারিটি হলো নাম্বার অফ ডেলিভারি, সে কয়বার ডেলিভারি দিল। কাজে তার বাচ্চা টুইন হতে পারে, ট্রিপলেট হতে পারে, কোয়াড্রুপ্লেট, ডাজ নট ম্যাটার। কাজে বাচ্চার সংখ্যা হতে বেশি হতে পারে, 4টা বাচ্চা, অথবা ধরো 4টাই তার অ্যালাইভ বাচ্চা, যে একটা ছিল টুইন আর 2টা সিঙ্গেল, মোট 4টা বাচ্চা তার আছে, তার ফুল টাইম হয়েছে এবং তারা জীবিত আছে। সে 4টা বাচ্চার মা, কিন্তু প্যারিটি কিন্তু 3, কারণ সে 3 বার ডেলিভারি দিয়েছে। এখন যদি আবার সে প্রেগনেন্সি হয়, তাহলে তার গ্র্যাভিডিটি হবে 4th। কাজে 3টা ডেলিভারি হওয়ার জন্য প্যারিটি 3, গ্র্যাভিডিটি 4th। এখন গ্র্যাভিডিটির বেলা আবার যদি মনে করো যে ফুল টার্ম বাচ্চা হলো এই মহিলারই 4টা বাচ্চা হলো, এরপর একটা বাচ্চা হলো অ্যাবর্শন, আর একটা বাচ্চা হলো একটোপিক, একটা হয়েছিল মোলার প্রেগনেন্সি, তো তার 3টা ডেলিভারি হলো। তার গ্র্যাভিড স্টেট, তার বাচ্চা 4টা হলো, ডেলিভারি 3 বার হলো, তার গ্র্যাভিড স্টেট 3টা গেল ওই সময়। এখন একটোপিক হলো একটা, অ্যাবর্শন হলো একটা মোলার প্রেগনেন্সি হলো, এবার আবার সে প্রেগনেন্ট, তাহলে তার গ্র্যাভিডিটি হবে 3, 3, 6,
আর এখন 7th টাইমস, গ্র্যাভিটিটি হবে 7th। এই জিনিসটা কিন্তু প্রচুর ভুল করে, আমি অনেক ডাক্তারদের যারা আমাদের সাথে কাজ করে দেখেছি যে তারা এই জিনিসটা ক্যালকুলেশনে ভুল করে। তাহলে এখানে দেখতে হবে যে গ্র্যাভিটিটা কতবার গেছে, যখন যেখানে ওই টুইন সহ যাটা বাচ্চা হলো তার গ্র্যাভিটি প্রিভিয়াসলি গেল 3টা, আর 3টা গেল তার বিভিন্ন রকম মিসআপ, একটা অ্যাবর্শন, একটা মোলার প্রেগন্যান্সি, একটা একটোপিক। তাহলে 3 3 6, এখন আবার সে 7মবারের মতো প্রেগন্যান্সি, কাজে গ্র্যাভিটি 7th। তাহলে এই মহিলা প্যারিটি হলো 3, গ্র্যাভিটি হবে 7th। এভাবে আমরা তার প্যারিটি এবং গ্র্যাভিটি নির্ধারণ করব। এই অফ লাস্ট চাইল্ড, এটারও একটা ইম্পর্টেন্স আছে, কারণ লাস্ট ডেলিভারিটা কবে হলো, 2টা ডেলিভারি মাঝে যদি লম্বা একটা সময় যায় তাহলে অনেক সময় পরবর্তী ডেলিভারি সমস্যা হতে পারে। তার এমনি বয়স বাড়বে সেই জন্য, তারপরে এই গ্যাপের জন্য অনেক সময় লেবারের সমস্যা হতে পারে। কাজে এইজ অফ লাস্ট চাইল্ড বলতে কিন্তু আমরা বুঝবো এইজ অফ লাস্ট ডেলিভারি, এটাও খেয়াল রাখতে হবে। গাইনোকোলজিতে অনেক সময় এটা আসবে, যেমন ফাইব্রয়েডের বেলায় আমরা এইজ অফ লাস্ট চাইল্ড জিজ্ঞেস করি, সেখানে ধরো তার 3টা বাচ্চা, তার সেকেন্ড বাচ্চাটার 5 বছর পরে থার্ড বাচ্চাটা হয়েছে, কিন্তু থার্ড বাচ্চাটা হয়েছে এখন থেকে 2 বছর আগে। সেকেন্ড বাচ্চাটা 5 বছর পরে, কিন্তু এখন থেকে 2 বছর আগে। তাহলে সেকেন্ড বাচ্চাটা হয়েছে 7 বছর আগে। তাহলে এখন থার্ড বাচ্চাটা তার নাই, কোনো কারণে থার্ড বাচ্চাটা মারা গেছে, হতে পারে জন্মের সাথে সাথে মারা গেছে, হতে পারে পরবর্তীতে তার নিউরাল ডেথ হয়েছে, সেই বাচ্চাটা মারা গেছে। স্বাভাবিকভাবেই যখন এই যে লাস্ট চাইল্ড জিজ্ঞেস করে তখন মনে হয় যে বাচ্চাটা বেঁচে আছে, যার বয়স এখন 7 বছর, তো তখন সেটাই কিন্তু বলতে চেষ্টা করে যে আপনার ছোট বাচ্চার বয়স কত বা শেষ বাচ্চার বয়স কত। তখন যে বাচ্চা নাই তার কথা তো তার মনে আসবে না, সে কিন্তু বলবে সেকেন্ড বাচ্চাটার যে বয়স 7 বছর সে 7 বছর। সেজন্য আমাদেরকে এক্সপ্লোর করতে হবে যে আসলে তার ছোট বাচ্চা কোনটা, যে তার যে বাচ্চাটা মারা গেছে সেটা কবে হয়েছিল। এখন যদি এমন হয় যে 2 বছর আগে তার বাচ্চাটা হয়েছিল, সেটা নিউনাটাল ডেথ হয়েছে, 11 মাস বয়সের সময় তো বাচ্চাটা মারা গেছে, তার কিন্তু এজ অফ লাস্ট চাইল্ড হলো 2 ইয়ার্স। তার মানে এজ অফ লাস্ট চাইল্ড মানে হলো এজ অফ লাস্ট ডেলিভারি। তাহলে এভাবে আমরা এজ অফ লাস্ট ডেলিভারির হিস্ট্রিটা নিব। আচ্ছা, এরপরে তার হিস্ট্রি অফ প্রিভিয়াস চাইল্ড বার্থ সম্পর্কে জানতে হবে, যে আগে যদি বাচ্চা থাকে সে প্রিভিয়াস চাইল্ড বার্থ, প্রিভিয়াস প্রেগন্যান্সিতে তার কোনো অসুবিধা, আগে প্রেগন্যান্সিটা আনইভেন্টফুল গেল কিনা, কোনো অসুবিধা ছিল কিনা, ডেলিভারির সময় অসুবিধা হয়েছে কিনা, তার স্মুথ ডেলিভারি, যদি নর্মাল ডেলিভারি কয় ঘন্টা সময় লেগেছিল, তার সাথে এইবারে ডেলিভারি প্ল্যানিংটা আমরা করতে হবে, যে আগের যে ডেলিভারিটা হয়েছিল তার স্পন্টেনিয়াস লেবারে গিয়েছিল কিনা, কতটা সময় লেগেছিল, বাচ্চাটার ওজন কত হয়েছিল, তার ডিউরেশন অফ লেবার কতক্ষণ ছিল, কোনো প্রলংড ডিউরেশন ছিল কিনা, কোনো অবস্ট্রাকশন হিস্ট্রি আছে কিনা, তাকে প্রথমে হোম ডেলিভারি ট্রাই করে পরে হসপিটালে নিয়ে গিয়েছিল কিনা। কাজে এই সম্পর্কে জানতে হবে যে ডেলিভারি স্মুথ হয়েছিল কিনা, অবস্টেট্রিক্যাল এন্টিনাটাল অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন ছিল কিনা, যেমন প্রিক্লাম্পসিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো ছিল কিনা, এবং পোস্টপার্টাম কোনো কমপ্লিকেশন ছিল কিনা, প্লাসেন্টাল রিটেনশন বা পিপিএইচ এগুলো ছিল কিনা, তারপরে পোস্টপার্টাম পরে যে পিরিয়ড 6 উইকস গেল সেই সময় কোনো অসুবিধা হয়েছিল কিনা, এই ডিটেইলস রেকর্ডিংটা আমাদের নিয়ে রাখতে হবে। বাচ্চা একটা দুইটা যেটাই হোক সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, কারণ এটা যদি কোনো অসুবিধা নাই সেটা আমাদের মানে একটা রিফ্লেকশন হবে যে আমি এই ডেলিভারিটা স্মুথ পাবো আশা করি, যেহেতু তার কোনো এটা একটা সার্টিফিকেট তার কোনো পেলভিসে কোনো সমস্যা নাই, এটা অ্যাভারেজ ওয়েট বাচ্চা অল্প সময়ের মধ্যে স্পন্টেনিয়াস লেবারে গিয়ে ডেলিভারি হয়ে গেছে। তাহলে এবারের জন্য এটা একটা সার্টিফিকেট যে তার পেলভিস ভালো আছে, অ্যাভারেজ ওয়েট বাচ্চা আমরা পেতে পারি। আর মাল্টিদের তো একটু আরো একটু ডেলিভারি হয় যেহেতু বার্থ প্যাসেজ একটু রিল্যাক্স থাকে, কাজে এর ডিটেলস জানতে হবে। এরপর তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, যে তার হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাজমা, রেনাল ডিজিজ, টিউবারকুলোসিস, হার্ট ডিজিজ, এপিলেপসি, রিউমেটয়েড, অনেক কিছু, যে কোনো মেডিকেল ডিজিজ থাকতে পারে, সেটা আমরা নিজেরা কোশ্চেন না করে তাকেই বলতে দিলাম যে আপনার কোন রকম কোনো অসুস্থতা আছে কিনা, যেটার জন্য আপনি এখন ট্রিট পাচ্ছেন। সিমিলারলি সার্জিক্যাল কোনো হিস্ট্রি আছে কিনা, যে তার কোনো গাইনোকোলজিক্যাল অপারেশন বা সার্জিক্যাল কোনো অপারেশন ছিল কিনা, অবস্টেট্রিক্যাল যেমন তার আগের বার ডেলিভারি সিজারের
মাধ্যমে হলো কিনা। যদি গাইনোকোলজিক্যাল অপারেশন, ইউটারাসে কোনো অপারেশন থাকে, মায়োমেক্টমি, এডিনোমায়োমেক্টমি, সেটার জন্য আমাদের এবার প্রিকশন নিতে হবে। তার সার্ভিক্সে কোনো অপারেশন হতে পারে, যে অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স, ফার্দার অপারেশন, সেগুলো যদি থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটিজ একটু কম হবে, ফাইব্রোস থাকে, সেই জন্য সার্ভাইকাল ডাইলেশন ভালো নাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাম্পুটেশন অনেক হায়ার লেভেলে যদি হয় তাহলে দেখা গেলো যে হয়তো অত টোন ডাইলেশন হতে পারে। এবং সাকসেসফুল রিপেয়ার অফ ভিভিএফ এরকম যদি থাকে, যে আগে তার আগে অবস্ট্রাকটিভ লেবারের জন্য ভিভিএফ হয়েছিল, সেটা সাকসেসফুল রিপেয়ার হয়ে গেছে, তারপর তার এখন একটা প্রেগনেন্সি, আগে বাচ্চাটা নাই, মারা গেছে, তাহলে সাকসেসফুল রিপেয়ার অফ ভিভিএফ যদি হয় তাকে কোনো ক্রমে নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো না, তাকে এক্সট্রা প্রিকশন নিতে হবে। 35 উইকসের পরেই তাকে আমরা হসপিটালে এসে থাকতে বলি, যে কোনো সময় পেয়ে উঠে তার জন্য কোনো ক্রমে ভ্যাজাইনাল ডেলিভারি ট্রাই না করে, কারণ একটা ভিভিএফ সাকসেসফুলি রিপেয়ার করে ইটস ভেরি টাফ। যারা ভিভিএফ দেখেছে তারা দেখবে ইটস নট সো ইজি, এবং খুব বাজে টাইপের যদি হয় ফেইলিউরই হতে থাকে। সেখানে যদি সাকসেসফুলি রিপেয়ার করা যায় এটা বিরাট একটা আশীর্বাদ। এখানে আর কোনো স্ট্রেচ আমরা দিতে চাই না, এটা যেন আবার কোনো করে টর্ন না হয়, সেজন্য তাকে অবশ্যই আমরা ইলেকটিভ সিজার করবো, সেজন্য আগে আগে হসপিটালে ভর্তি হতে হবে। কাজে এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তাকে আগে থেকে বের করতে হবে। দেন ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো একটা ইম্প্যাক্ট আছে। যদি বাবা মার ডায়াবেটিস থাকে, তার জেস্টেশন, তার এই মুহূর্তে তার ব্লাড সুগার নর্মাল, এই মুহূর্তে তার বিপিও নর্মাল, তার কোনো ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, কিছুই নাই, কিন্তু সে যখনই প্রেগনেন্ট হবে তখনই প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এই দুইটা হওয়ার সম্ভাবনা থাকবে যাদের বাবা মার আছে। কাজে বাবা মার এই জিনিসগুলো যদি থাকে আমাদের তখন কেয়ারফুল থাকতে হবে, তার যে কোনো সময় তার প্রিক্লাম্পসিয়া হতে পারে, তার জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। কাজে ফ্যামিলি হিস্ট্রি ভালোভাবে জানতে হবে। এরপর কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, যদি মেডিকেল প্রবলেম থাকে তাহলে ড্রাগ খেতে পারে, এই মুহূর্তে সে কি কি ড্রাগ দিচ্ছে, সেই ড্রাগগুলোর কোনো ইফেক্ট আছে কিনা বাচ্চার উপরে সেটা জানতে হবে, সেই জন্য কোনো ড্রাগ খাচ্ছে কিনা সে, যদি বুকড কেস থাকে, অবস্টেট্রিশিয়ান দেখে থাকে, তাহলে সে যে সমস্ত ড্রাগ অ্যাপ্লিকেবল সেটা দেওয়ার বাইরে অন্য কোনো ড্রাগ খাচ্ছে কিনা, এটা সম্পর্কে ডিটেল জানতে হবে। দেন ইমিউনাইজেশন হিস্ট্রি, যদি মানুষের রুবেলা ভ্যাকসিন যদি কারো দেওয়া থাকে তাহলে সুবিধা থাকে, অনেকেই কিন্তু স্টুডেন্ট রুবেলা ভ্যাকসিন দিয়ে দেয়, অথবা অনেক সময় দেখা যায় যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং এর জন্য যদি কেউ আসে, তখন যদি রুবেলা তার ইমিউনোগ্লোবিন এম জি দুটোই অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে ভ্যাকসিনেট করে রাখা যায়, যেহেতু তার এখন জি থাকলে আমরা বুঝি যে প্রিভিয়াস ইনফেকশন ছিল ইমিউনাইজড, তাহলে তার দরকার নাই, কিন্তু যদি দুটো অ্যাবসেন্ট থাকে তাকে আমরা ইমিউনাইজেশন দিতে পারি। এবং সবচেয়ে বড় হলো যে টিটানাস স্ট্রাকচার দেওয়ার হিস্ট্রি আছে কিনা। এটাও যদি কেউ থার্ড ট্রাইমেস্টার আমার কাছে আসে, আমার কাছে সে এই থার্ড ট্রাইমেস্টারে ফার্স্ট এলো, তার আগে সে টিটি নিয়ে আসছে কিনা সেই হিস্ট্রিটা আমাকে জানতে হবে। দেন জেনারেল এক্সামিনেশন, এবার তাকে আমরা এক্সামিনেশন করবো একেবারে মেডিসিনের মতো, আমরা একেবারে অত এক্সপেন্সিভ এক্সামিনেশন না করলেও তার বিল্ডটা দেখবো, হাইট দেখবো, ওয়েট দেখবো, কারণ বডি বিল্ড হাইট ওয়েটের সাথে একটা রিলেশন আছে। যদি শর্ট স্ট্রাকচার্ড হয় 4 ফিট 7 ইঞ্চ তার নিচে যদি হয় তাহলে অবশ্যই তার অবস্ট্রাকটিভ লেবার হওয়ার চান্স থাকবে, তাদের পেলভিস ছোট থাকবে। কাজেই তার উপরে হাইট হলে ভালো, 5-এর উপরে হলে তা ভালো, মিনিমাম 4 ফিট 7 ইঞ্চেস হতে হবে, এটাই শর্ট স্ট্রাকচার। কাজে শর্ট স্ট্রাকচার 5-এর নিচে হলে আমাদের অ্যালার্ট হতে হবে। শর্ট স্ট্রাকচার যদি হয় তাদের পেলভিসটা কন্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, ছোট থাকবে, কন্ট্রাক্টেড না হলে ছোট থাকবে। যদি ছোট থাকে এবং বাচ্চা যদি বড় থাকে তাহলে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনটা হবে, হয়তো তার সাইজ অনুযায়ী পেলভিসের কনস্ট্রাকশন ঠিক আছে, যেহেতু ছোট সাইজ কাজে বাচ্চার মাথা যদি বড় থাকে তাহলে সিপিডি হওয়ার চান্স থাকবে। কাজে হাইটটা খুব ইম্পর্টেন্ট। এবং ওয়েটও যদি ওবেসিটি থাকে, ওবেসদের দেখা যায় যে তার ফ্যাট, মাসল থিকনেস সবই বেশি বেশি থাকে, তাহলে বার্থ প্যাসেজটা যদি তার দেখা যায় যে অকুপেড থাকে, তার বার্থ প্যাসেজ ন্যারো হয়ে যায়, সেসব ক্ষেত্রে তাদের জন্য কিন্তু ডেলিভারি হতে ডিফিকাল্ট হয়। আশেপাশের মাসল টিস্যুগুলো বেশি থাকলে তখন
এটা হয়। এছাড়া ওবিস পেশেন্টদের অন্যান্য মরবিডিটি হওয়ার থেকে, তাদের ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, তারা লেবারে ভালো কোঅপারেটও করতে পারে না, যেটা অ্যাভারেজ ওয়েট পেশেন্ট পারবে, তারা ভালো দিতে পারে না। সবকিছু মিলে তাদের ডেলিভারিটাও অনেক সময় কমপ্লিকেটেড হয় এবং বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টও অসুবিধা হয় অনেক সময়। যেহেতু তারা ওবিস থাকে, তাদের দেখা যায় যে তাদের শরীরে বেশি নিউট্রিশন নিয়ে নেয়, বাচ্চার জন্য যখন ঘাটতি পড়ে, গ্রোথ রেস্ট্রিকশনের কিন্তু চান্স থাকে। এরপরে আমি অন্যান্য জিনিস দেখবো যে তার অ্যানিমিয়া আছে কিনা, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস এগুলো আছে কিনা। পার্টিকুলারলি অ্যানিমিয়া, জন্ডিস অবশ্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা একটা সচরাচর তো কামনা করি না যে জন্ডিস থাকবে। এটা যে একটা ডিজিজের বহিঃ প্রকাশ, এটা চান্স কম থাকে, তবু আমরা টেস্ট করবো। কিন্তু অ্যানিমিয়া খুব কমন। অ্যানিমিয়াটা হওয়ার পসিবিলিটি থাকে, খুব কেয়ারফুলি আমরা নিয়ে দেখবো যে তার কেমন আছে। কনজাংটিভে দেখে আমরা নেল বেড দিয়ে দেখতে পারি, কিন্তু এটা অ্যাজাম্পশন, আমরা অবশ্যই হিমোগ্লোবিন করে তারপরে দেখবো। কাজেই তারপরে প্যালোর আমাদের দেখতে হবে, ইডিমা দেখতে পাই। ইডিমা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। ইডিমা আমরা মিডিয়াল ম্যারিওলাসে দেখি এবং অ্যান্টিওস্পেট অফ দ্য অফ টিবিয়াতে আমরা প্রেশার দিয়ে দেখি যে ডিপ্রেশন হয় কিনা। যদি ফিজিওলজিক্যাল ইডিমা থাকে তাহলে দেখা যায় সাধারণত ওয়ান সাইড হয়, পার্টিকুলারলি ভেনাকেবল প্রেশার পড়ার জন্য ভেনাস্ট্রেটার যদি কম হয় সেখানে হতে পারে, সেটা তাহলে রাইট সাইড হওয়ার চান্স থাকবে। কিন্তু প্যাথোলজিক্যাল দুই সাইড হবে। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া আবার রেস্ট দিলে চলে যায়, যদি সে পায়ের নিচে বালিশ দিয়ে থাকতে পারি, পা ঝুলিয়ে বসতে না করি, গ্র্যাভিটেশনাল এফেক্টটা যদি না থাকে তাহলে ফিজিওলজিক্যাল এডিমা চলে যায়। কিন্তু প্যাথোলজিক্যালটা একটু কমতে পারে, কিন্তু চলে যায় না। কাজে প্যাথোলজিক্যালটা কখন হয়, যদি তার হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে, প্রি-এক্লাম্পসিয়া থাকে, তাদের এটা হতে পারে, বা রেনাল ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ, সেখানেও এটা হতে পারে। কাজে ইডিমাটা আমাদের কেয়ারফুলি দেখতে হবে। এছাড়া ব্রেস্ট এক্সামিনেশন আমরা করতে পারি আর্লি প্রেগনেন্সিতে, প্রেগনেন্সি ডায়াগনোসিসের জন্য অনেক সময় করে, মন্টিকুলার টিউবার বা সেকেন্ডারি এরর আছে কিনা। আর সের দিকে আমরা নিপলের অবস্থাটা কি, নিপলটা ইনভার্টেড কিনা। অনেক সময় পেশেন্ট কমপ্লেনও করে, বা আমরা দেখতেও পারি যে নিপলটা কেমন আছে, তাকে সেজন্য আমরা অ্যাডভাইস দিতে পারি যে একদম এক্সারসাইজ করলে, সবসময় গোসল করার সময় আমরা তাদেরকে বলি যে নিপলটা ইভার্ট করার জন্য দেখতে পারে, এবং কোলেস্ট্রল 80 কিনা প্রেশার দিয়ে দেখতে পারে। কাজে নিপলটা আমরা ব্রেস্ট এক্সামিন করলাম, হার্ট লাংস তো এক্সামিন করবো। আচ্ছা, এরপরে তার অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন করবো। অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন মধ্যে আমরা কি কি দেখবো? অ্যাবডোমেন, মেইনলি তো অ্যাবডোমেনই দেখবো, তাই না? ইউটেরাস অ্যাবডোমেন থেকে অ্যাবডোমেনের ইন্সপেকশন, পালপেশন, অবস্ট্রাকশন। আচ্ছা, ইন্সপেকশনে আমরা দেখবো যে এটা ওভার্ট শেপড, রেগুলার শেপড ইউটেরাস থাকবে, আমেরিকাস পর্যন্ত তার ইউটেরাসটা উঁচু থাকবে টানে গিয়ে। তো এখন এটার বিভিন্ন টার্মে হাইট বিভিন্ন রকম থাকে। যখন জেস্টেশন এজ যত, তার সাথে করেসপন্ড করে হাইটটা বাড়লো কিনা, তো সেটা আমি প্যালপেট করে দেবো। কিন্তু ইন্সপেকশনে দেখবো যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার পিগমেন্টেশন আছে কিনা, ইউটেরাল এনলার্জমেন্টটা কেমন, যে আনডিউ এনলার্জমেন্ট কিনা, অথবা ছোট কিনা, সেটা ইন্সপেকশনে আমি খেয়াল করবো। কোনো স্ক্যার মার্কিং আছে কিনা আগে অপারেশনের করে। অনেক সময় আছে যে অনেক পেশেন্টের আগের ডেলিভারি সিজার হলো, কিন্তু সে স্বীকার করলো না, কারণ মনে করে যে সিজার হলে এবারও যদি সিজার করে, কিন্তু সে হয়তো মনে মনে চাচ্ছে যে এবার যদি সিজার না হয়। তো সিজার হলেই আর সিজার করবে এরকম একটা ধারণা তো কারো কাছে শুনে থাকে, এবং তারা অনেক সময় কনসিল করে। কাজে স্ক্যার আছে কিনা সেটা আমি দেখবো। দেখে আমরা বাস্তবে কিন্তু এরকম পেশেন্ট পেয়েছি যে তার সিজার হওয়ার পরে সে স্বীকার করে নাই, কাজে স্ক্যার আইডেন্টিফাই করতে পেরেছি। এই জিনিসটা আমরা দেখলাম। এবার পালপেশন, পালপেশনে আমরা প্রথমে দেখবো হাইট অফ দ্য ইউটেরাস, যে তার জেস্টেশন এজের সাথে বাড়লো কিনা। এখন এই হাইটটা আর্লি উইকসে যদি দেখি, তাহলে একদম পিউবিক সিম্পাসিস বরাবর যখন থাকবে, জাস্ট পিউবিক সিম্পাসিসের উপরে জাস্ট পালপেবল, তাহলে সেটা 12 উইকস। তারপরে আমেরিকাস থেকে পিউবিক বোন পর্যন্ত এর মাঝামাঝি থাকে 16 উইকস। আমেরিকাস আপার মিডল লো মিলে, এটা মিলে মোটামুটি 22 উইকস। তার 2 সেন্টিমিটার উপরে হলো 24 উইকস। তারপরে আমরা যদি জিফিস্টা না আমেরিকাসের ল্যান্ডমার্ক ধরি, তার লাস্ট 3টা ভাগ করলে লোয়ার থার্ড 28, মিডল থার্ডে 32, জিফিস্টা নাম পর্যন্ত গিয়ে 36, আবার 40 উইকসে যে 38 পর্যন্ত লাইকার সিনথেসিস যেমন হয়, তারপরে লাইকার সিনথেসিসটা কমে যেতে থাকে। এই 38 থেকে 40 উইকস পর্যন্ত যে
36 থেকে 38 পর্যন্ত যেটা বাড়লো নায়িকা, কিন্তু 38 এর পরে যেহেতু একটু সিনথেসিস কমে যেতে থাকে, আর এদিকে বাচ্চার নিচের দিকে একটু এনগেজমেন্ট হওয়ার টেন্ডেন্সি থাকে, নিচে সে একটু নিচে ড্রপ করে, যেহেতু বাচ্চাও ড্রপ করে, লাইকারও একটু সিনথেসিস হয়, সবকিছু মিলে 46 গিয়ে আবার একটু ড্রপ করে সে 32 লেভেলে চলে আসে। কাজে এইভাবে আমরা ফান্ডাল হাইটটা দেখলাম। এরপরে ফান্ডাল গ্রিপ, কতগুলো গ্রিপ আছে যেটা দিয়ে আমরা দেখবো যে কি আছে। ফান্ড গ্রিপ হলো দুটো হাত এরকম রেখে আলনার বর্ডারটা ফান্ডাস বর্ডার দিয়ে তারপর আমরা দেখি এখানে কি আছে। তো এখানে যদি কেপা লিখবো নাকি পোর্টা লিখবো, যদি বাটক থাকে মানে তার প্রেজেন্টেশন যদি বাটেক্স হয় তাহলে বাটক উপরে থাকবে, বাটক উপরে থাকলে এটা ইরেগুলার থাকে, যেহেতু বাটকের ক্লেফট থাকে, ইরেগুলার থাকে, সফট থাকে এবং একটু ব্রড থাকে। বাটকটা মিলে তো অনেক ব্রড হবে, মাথাটা গোল থাকে। একটা গ্লোবুলার থাকবে, একটা ফার্ম থাকবে, আর হলো রেগুলার থাকবে, সুন্দর সার্কুলার, মাথাটা তো সুন্দর গোল একদম, কাজে ওটা বোঝা যাবে। এটা হলো ফান্ডাল গ্রিপ। তারপরে ল্যাটারাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ তার দুই দিকে হাত রেখে তারপর আমরা দেখবো। ল্যাটারাল গ্রিপের সাধারণত দেখা হয় বাচ্চার ব্যাক কোন সাইডে, ফ্রন্ট কোন সাইডে। ব্যাকটা সাধারণত একটু কনভেক্স থাকে, ওইভাবে পাওয়া যায় এবং স্মুথ থাকবে, আর ফ্রন্টের দিকে নব লাইক ইরেগুলার স্ট্রাকচার, যেগুলো তার লিভস গুলা, এগুলো পাওয়া যায়। এরপরে আমরা দেখবো পেলভিক গ্রিপ। পেলভিক গ্রিপে সাধারণত দেখা হয় যে প্রেজেন্টিং পার্ট কি এবং এনগেজমেন্ট হলো কিনা। তো ফার্স্ট পেলভিক গ্রিপে এভাবে তোমার এটা স্প্রেড করে হাতটা এভাবে স্প্রেড করে, তারপরে পেলভিক গ্রিপের সময় এই সব এক্সামিনেশন যে করবো মায়ের ডান দিকে দাঁড়িয়ে মায়ের ফেসের দিকে আমার মুভ করে, পেলভিক গ্রিপের সময় পাটা একটু ফ্লেক্স করে তারপরে এভাবে দেখবো যে তার এনগেজমেন্ট হলো কিনা। যদি মুভ করে তাহলে বুঝতে হবে যে এনগেজমেন্ট হয় না, যদি ফিক্স থাকে তাহলে বুঝতে হবে যে এনগেজড। এছাড়া রুল অফ থাম্ব আছে, ফিফথ ফিঙ্গার দিয়ে পিভিসির উপর একটা দিয়ে আমরা দেখতে পারি যে ফিঙ্গার, পাঁচটা ফিঙ্গারে অ্যাকোমোডেট করে যে হার্ড পার্টটা আছে নাকি নিচের দিকে চলে গেছে, ওভাবে দেখেও আমরা বলছি যদি 3/5 নিচে চলে যায় তাহলে বুঝবো যে এনগেজ হয়েছে। আর সেকেন্ড পেলভিক গ্রিপে দেখবো যে প্রেজেন্টিং পার্টটা কি। আচ্ছা, এরপরে তাকে অস্কালটেট করবো, অস্কালটেট করে দেখবো যে ফিটার হার্টটা কেমন আছে, কোথায় আছে। ফিটার হার্টের লোকেশন অনেক সময় প্রেজেন্টিং পার্টের সাথে সম্পর্ক আছে। যদি ব্রিজ প্রেজেন্টেশন হয়, আরেকটা যে ট্রান্সভার্স লাই যদি থাকে তাহলে আমি ফান্ডাল গ্রিপে আমি ওখানে কিছু রকম পাবো না। আবার পেলভিক গ্রিপও কিছু পাবো। পেলভিক গ্রিপও যদি বাটক হয় ব্রড হবে, আর যদি হেড হয় তাহলে গ্লোবুলার হবে। তো যদি শোল্ডার প্রেজেন্টেশন হয় তাহলে কিন্তু ওরকম স্ট্রাকচার পাবো না। আচ্ছা, হার্ট সাউন্ড যদি আমব্লিকাসের অ্যারাউন্ড আমব্লিকাস পাওয়া যায় তাহলে অ্যারাউন্ড আমব্লিকাস হলে বুঝতে হবে যে ব্রিজ প্রেজেন্টেশন। আর যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয় স্পাইনো আমব্লিক্যাল লাইন যেদিকে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ভার্টেক্সে যদি অক্সিপিটো অ্যান্টেরিয়র হয় তাহলে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র বা রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, যেটা হবে যদি লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র হয় তাহলে লেফট স্পাইনো আমব্লিক্যাল লাইনের মাঝখানে পাওয়া যাবে, আর ব্রিজ হলে অ্যারাউন্ড আমব্লিকাস পাওয়া যাবে। আর যদি পোস্টেরিয়র হয় অক্সিপিটো পোস্টেরিয়র তাহলে ফ্লাঙ্কের দিকে পাওয়া যাবে। এখন হার্ট সাউন্ড পাওয়া গেল, এখন আমরা রেটটা দেবো। সাধারণত 120 to 160 এরকম রেট থাকে। যদি 120 নিচে থাকে সেটাকে আমরা বলবো ব্রেডিকার্ডিয়া, যদি 160 উপরে থাকে সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। যদি ট্যাকিকার্ডিয়া হয় তাহলে বুঝতে হবে বাচ্চা, দুইটা ক্ষেত্রে যে বাচ্চা ভালো নাই, ফিটাল ডিস্ট্রেস যদি থাকে তাহলে এরকম অ্যাবনর্মাল তার রেট হতে পারে, তাহলে আমাদেরকে অ্যালার্ট হতে হবে। আর যদি অ্যাবনর্মাল অনেক সময় এই 120 to 160 বললাম, এখন কোনো পেশেন্টে যদি একবার পেলাম 130, একবার পেলাম 140, একবার 145, এটা দেখে যদি আমরা বলি যে ইরেগুলার, তা কিন্তু নয়। এটা হলো একটা বিট টু বিট ভেরিয়েশন থাকে, আমি একবার এক এক রকম পেতেই পারি। 5 to 15 বিটস ভেরিয়েশন পার মিনিটে হতে পারে। কাজে এইটা কখনো আমরা যে 125 আবার 145 পেলাম তাতে বিচলিত হওয়ার কিছু নাই, এটা নর্মাল রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকে অসুবিধা নেই। কিন্তু কর্ড অ্যারাউন্ড দ্য নেকে যদি থাকে তখন একটু ইরেগুলার, সেটা কিন্তু আলাদা।
ওটা এরকম বিট টু বিট ভেরিয়েশন না, ওটা টানা দেখতে গেলে তখন ইরেগুলার বিট হবে। আচ্ছা, এখন পারভেজনাল এক্সামিনেশন আমরা করব কিনা? পারভেজনাল এক্সামিনেশন আমরা করব কখন করব? একদম ফার্স্ট ভিজিটের সময় যখন আসে তখন আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিসের জন্য পারভেজনাল এক্সামিনেশন করতে পারি। সার্ভিক্সের সফটনেস দেখে ফিল করতে পারি ইউটেরাস সফট থাকবে, এবং কত উইকসের প্রেগন্যান্সি সেটা বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে ইউটেরাসের সাইজ দেখে আমরা জাজ করতে পারি যে কত উইকসের প্রেগন্যান্সি। এছাড়া মাঝখানে কিন্তু আর পারভেজনাল এক্সামিনেশন করার কোনো দরকার নেই যদি তার কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন না হয়। যদি তার মেমব্রেন রাপচার হয়ে যায় তখন আমাদের পারভেজনাল এক্সামিনেশন করার দরকার আছে, যে একটা মেমব্রেন রাপচার হলো কিনা সেটা দেখার জন্য, যে পারস্পেকুলাম দিয়ে আমরা দেখি লাইকার আসছে কিনা। কিন্তু তার অনেক বেশি যদি পানি পড়ে একদম ঝরঝর করে পানি পড়তেছে তাহলে তখন আর পারস্পেকুলাম দেখার দরকার নেই, আমরা দেখতেই পেলাম কাপড় চোপড় ভিজে গেছে। তখন আমাদের প্রিভিউ করে দেখতে হবে যে কর্ডটা প্রোলাপস হলো কিনা। কাজে কর্ডের পজিশনটা দেখার জন্য তখন পারভেজনাল এক্সামিনেশন করতে হবে। আর শেষের দিকে গিয়ে আমরা যদি পেলভিক অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে পারভেজনাল এক্সামিনেশন করতে হবে। তখন আমরা দেখি পেলভিক অ্যাসেসমেন্টের জন্য আমরা দেখি যে তার পিউবিক স্যাক্রাল প্রমোন্টরিটা কত দূরে আছে, স্যাক্রাল প্রমোন্টরি যদি ফিল করা যায় কিনা, বা ল্যাটারাল পেলভিক ওয়াল কেমন আছে, তার ইসিয়াল স্পাইনটা কেমন আছে, তার সাবপিউবিক অ্যাঙ্গেল কেমন আছে, ইন্টারটিউবারাস স্পেস কেমন আছে, এগুলো দেখে আমরা পেলভিক অ্যাসেসমেন্ট করে থাকি। সাধারণত স্যাক্রাল প্রমোটরি ফিল করার কথা না, সাইড ওয়াল গুলো একটু কনভার্জেন্ট থাকে, ইসিয়াল স্পাইনটা ইভার্টেড থাকে, সাবপিউবিক অ্যাঙ্গেলটা থাকে অবটিউস, একদম অ্যাকুট থাকবে না, আর ইন্টারটিউবারাস স্পেস ফোর নাকল অফ দ্য ফোর ফিঙ্গারটা অ্যাকুমেট করে। এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো যে পেলভিস এডিকুয়েট আছে। এটা একদম 36 উইকস এর পরে গিয়ে আমরা পেলভিক অ্যাসেসমেন্ট করতে পারি যে তার পেলভিস ভালো আছে কিনা, তার বাচ্চা যে সাইজ আছে সেটা তার ডেলিভারি ঠিক নরমাল ভেজানাল ডেলিভারি হওয়ার সম্ভব কিনা একটা অ্যাসেসমেন্ট করলাম। যদি মনে হয় যে পেলভিস কন্ট্রাক্টেড তাহলে তাকে আমরা ট্রায়াল লেবার দিয়ে মাথায় একটা প্রেডিকশন থাকবে যে তার যে কোনো সময় সিজারিয়ান সেকশন লাগতে পারে যদি লেবার বাধাগ্রস্ত হয়। এছাড়া ডিউরিং লেবার আমরা প্রিভিউ করি টু সি দ্য প্রোগ্রেস অফ দি লেবার। আচ্ছা, এখন ইনভেস্টিগেশন কি করবো? ইনভেস্টিগেশনে তার আলট্রাসোনোগ্রাম আমরা করবো। আলট্রাসোনোগ্রাম একটা ইনভেস্টিগেশন। আলট্রাসোনোগ্রাম ফার্স্ট ট্রাইমেস্টার আমরা করবো টু সি দ্য লোকালাইজেশন অফ প্রেগন্যান্সি। কোনো সময় দেখা যায় যে পেশেন্ট কমপ্লেন করলো যে 6 উইকস বা 8 উইকস এর প্রেগন্যান্সি, আমরা আলট্রাসাউন্ড করে দেখি যে ইউটেরাসে কিছু নাই। তার মানে যদি একটা 8 উইকস এর প্রেগন্যান্সি থাকে তবে ডেফিনেটলি ইউটেরাসের মধ্যে কার্ডিয়াক পালসেশন সহ একটা বাচ্চা থাকতে হবে, কিন্তু দেখা গেল যে ভিতরে প্রেগন্যান্সি নাই, তাহলে তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হতে পারে, তার স্ট্রিপ টেস্ট বা ইউরিন টেস্ট যেটাই করলো অথবা বিটাইসিজি, তাতে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এলো কিন্তু ইউটেরাসে কোনো প্রেগন্যান্সি নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে দ্যাট মাইট বি কেস অফ একটোপিক প্রেগন্যান্সি। কাজে এই লোকালাইজেশন দেখার জন্য করতে পারি, এবং এক্সাক্ট ওই সময় সাইজটা আর্লি উইকস এর আলট্রাসোনোগ্রাম যদি করি তাহলে তার জেস্টেশনাল এজটা অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝা যায়। এরপরে যখন বাচ্চা বড় হয় তখন কিন্তু বাচ্চার সাইজের সাথে সাথে যদি বাচ্চার গ্রোথ ভালো হয় তাহলে তার হেড সার্কামফারেন্স বেশি হবে, তার ফিমার লেগ বেশি হবে, সবকিছু বেশি হবে। বেশি হলে ওইভাবে সনোলজিস্ট একটা ডেট দিবে বাচ্চা সাইজ অনুযায়ী। দেখা গেল যে বাচ্চার জেস্টেশনাল এজ আছে তার সাইজ বড়, কাজেই সে বলবে 34 উইকস এর বাচ্চাকে হয়তো সে 36 উইকস বলবে। আবার যদি গ্রোথ রেস্ট্রিকশন হয় তখন বাচ্চার সাইজ ছোট অনুযায়ী খুব বেশি রেস্ট্রিকশন হলে সেটা সনোলজিস্ট বলেই দেয় যে গ্রোথ রেস্ট্রিকশন, কিন্তু যদি অত বেশি না হয় 1-2 সপ্তাহ ডিসপ্লেটে হতে পারে তখন আবার ওই সাইজ অনুযায়ী তার ছোট দেবে। কাজেই পরের দিকে গিয়ে আলোচনা দিয়ে জেস্টেশন এজটা অত অ্যাপ্রোপ্রিয়েট জাজ করা যায় না, আর্লি উইকসে যেটা খুব ভালো পারা যায়, কারণ 5 উইকসে স্যাক আসে, 6 উইকসে খুব টাইনি একটা এমব্রায়ো থাকে উইথ কার্ডিয়াক পালসেশন। তারপরে এই দুটো প্যারামিটার বেশি ইম্পর্টেন্ট, যে আমরা যদি শুধু একটা স্যাক পাই নো এমব্রায়ো তাহলে বুঝতে হবে এটা 6 উইকস এর নিচের প্রেগন্যান্সি, তার মানে 5 উইকস। 4 উইক একদম স্মল ডট থাকে। তারপরে 6 উইকসে গেলে যদি খুব ছোট্ট এমব্রায়ো কার্ডিয়াক পালসেশন 6 উইকসে, তারপর আস্তে আস্তে একটু একটু করে সাইজ বাড়তে থাকে। কাজে 10 উইকস পর্যন্ত মোটামুটি 10 উইকস পর্যন্ত যেটা বলা হয় সাধারণত তার সাথে করেসপন্ড করে। কিন্তু পরবর্তীতে যে আলট্রাসাউন্ড করবো 20 উইকস একটা আলট্রাসাউন্ড করা হয়, যেটা হলো তোমার ফিটাল অ্যানোমালি স্ক্যান দেখার জন্য যে কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি কিনা। সাধারণত সেটা
বা 4D আল্ট্রাসাউন্ড দিয়ে করা হয়। এছাড়া কালার ডবল আল্ট্রাসাউন্ড করা যায়, যে অনেক সময় যদি আমরা ফিটাল প্লাসেন্টা সার্কুলেশন দেখতে চাই, ফিটাল আরএস নেগেটিভ মায়েদের থাকলে মিডল সেপারেটরি সার্কুলেশন দেখতে চাই। তাছাড়া কোনো কারণে যদি ফিটাস সার্ভিলেন্স করা হয় যে ফিটাস ভিতরে খারাপ আছে, তো তাদের জন্য কালার ডপলার আল্ট্রাসাউন্ড করে আমিটারি সার্কুলেশন, বাচ্চার মিড সেপারেটরি সার্কুলেশন এগুলো দেখা হয় আল্ট্রাসোনোগ্রাফিতে। এছাড়া এরপরে প্রয়োজন অনুযায়ী যদি বাচ্চা কম নড়ে তাহলে বায়োফিজিক্যাল প্রোফাইল করে দেখা হয় যে আসলে কম নড়ে কিনা। সেখানে বাচ্চার রেসপিরেটরি মুভমেন্ট, বাচ্চার টোন, তারপরে অ্যামনিওটিক ফ্লুইড পকেট এগুলো দেখা হয়, এবং একটা তার নন স্ট্রেস টেস্ট করা হয়। এটা করে নন স্ট্রেস সাধারণত করা হয় না, আল্ট্রাসোনোগ্রাফি প্যারামিটার দেখে যদি স্কোর ঠিক থাকে প্রত্যেকটা প্যারামিটারের জন্য 2 করে, স্কোর 8 যদি থাকে তাহলে আমরা ধরে নিই বাচ্চা ভালো আছে, অ্যামনিওটিক ফ্লুইডের পকেটে যে অ্যাভারেজ মাপটা থাকবে। এছাড়া কিছু স্পেশাল টেস্ট আছে, সেটা হলো যে যদি মায়ের বয়স বেশি হয়, যদি কারো ফ্যামিলিতে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হিস্ট্রি থাকে, ওই মায়ের নিজের যদি আগের কোনো প্রেগনেন্সি কনজেনিটাল অ্যাবনর্মালিটি হিস্ট্রি থাকে, তো এরা একটু হাই রিস্ক প্রেগনেন্সি, এদের কিন্তু ফিটাল প্রিনাটাল ডায়াগনোসিস করতে হবে। এই প্রিনাটাল ডায়াগনোসিসের জন্য তাদের শুধু আল্ট্রাসাউন্ড না, তার আগে থেকে অনেক সময় করা যায়। এটা জাস্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, তবু মানে জেনে রাখলে ক্ষতি নাই। একটা কোরিয়নিক ভিলাস বায়োপসি করা যেতে পারে যদি কারো রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি থাকে বা কনজেন্টাল ডিফেক্ট থাকে, কোরিয়নিক ভিলাস বায়োপসি 8 উইকসের সময় করে। এছাড়া ট্রিপল টেস্ট, কোয়াড্রুপ্লেট টেস্ট আছে কতগুলো, 50 উইকসের দিকে করে। তারপরে নিউকাল টেস্ট আছে সাধারণত 11 to 13 উইকসের দিকে করে, যে তাদের তোমার ট্রাইসোমি 21 যদি থাকে তার একটা ইনজেকশন পাওয়া যায়। যদি সেরকম কিছু অ্যাবনর্মালিটি থাকে তো তাদের সেক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস করে, এগুলো সব স্ক্রিনিং টেস্ট, এবার কনফার্মের জন্য অ্যামনিওসেন্টেসিস করে তারপর তার ক্যারিওটাইপে করে দেখতে হবে যে আসলে কোনো অসুবিধা আছে কিনা। এগুলো স্পেশাল টেস্ট, এটা সবার জন্য দরকার, কারণ ক্ষেত্র বিশেষে দরকার হয়। এরপরে তুমি ইনভেস্টিগেশন দিলে, ইনভেস্টিগেশন এগুলো দিলে এখন তোমাকে একটা ডায়াগনোসিসে আসতে হবে যে তার কি আছে। তো যেটা হয় যে কেস প্রেজেন্টেশনের সময় আমি এইগুলো করলাম, দেখলাম, তাকে ইনভেস্টিগেশন দিলাম, এখন প্রেজেন্ট হিস্ট্রিতে সে কি বললো এটা রেসপেক্টিভ পেশেন্টের উপরে ডিপেন্ড করবে। এরপরে আমরা একটা সেলিয়েন্ট ফিচার দাঁড় করবো, যে দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস প্রেগনেন্সির সাথে বাচ্চা যখন মরে চলে তার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস খুব একটা আর থাকে না বাকি। কিন্তু যে একটা ইউটারাস আস্তে আস্তে বড় হলো, বাচ্চা নড়লো, তুমি আল্ট্রাসাউন্ড করলে, তারপরে তার ডিফারেন্সিয়াল বাকি থাকে না। কিন্তু অনেক সময় থাকে, যদি বাচ্চার মুভমেন্ট হওয়ার আগে যদি হয় কখনো, তখন হয়তো যে ফাইব্রয়েড ইউটারাস, ফুল ব্লাডার ইত্যাদি ইত্যাদি, অ্যাবডোমেন ডিস্টেনশন যে কারণ হয় সেসবগুলো। কিন্তু প্রেগনেন্সিতে এই জন্য খুব একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের রোল আসে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রের সাথে প্রেগনেন্সি একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসে। সেলিয়েন্ট ফিচারে তোমাকে প্রথম থেকে পেশেন্টের কি কমপ্লেইন করলো, যে আমরা এক কথায় সেটা বলে যে মিসেস অমুক, age 23 years, has come in this hospital with the complaints of amenorrhea for 32 weeks, with symptoms of pregnancy. এর সাথে আনুষঙ্গিক কমপ্লেন যে থাকে, কমপ্লেন অফ ইডিম অফ লেগ, হেডেক, অথবা কমপ্লেন অফ রিডাকশন অফ সাইজ অফ দ্য ইউটারাস, যেভাবে সে বলে সেগুলো বলে তারপরে সেটার জন্য সে কোনো ডাক্তারকে দেখিয়েছে কিনা সেই হিস্ট্রি যদি জানা থাকে, যে সে এই কমপ্লেন নিয়ে অমুক ডাক্তারের কাছে গিয়েছিল, সেখানে সে এই ট্রিটমেন্ট পেয়ে আসছে, অথবা সে কোথাও যায় নাই, দিস ইজ ফার্স্ট ভিজিট টু দিস ইনস্টিটিউশন, কোথাও যায় নাই, তাহলে যদি অন্য কোথাও যেয়ে থাকে সে কি কি ট্রিটমেন্ট পেয়েছিল সেটা উল্লেখযোগ্য কিনা, এই জিনিসগুলো মেনশন করে তারপরে সেলিয়েন্ট ফিচারটা লিখতে হবে। এক্সামিনেশনে কি পেলাম, এক্সামিনেশনে তার যে এতক্ষণ যেগুলো বললাম, তার নিজের হাইট কত, তার ওয়েট কত, হিমোগ্লোবিন কত আছে, বা তার অবস্টেট্রিক্যাল যে এক্সামিনেশনগুলো, তার হাইট কত, তার প্রেজেন্টেশনটা কি পেলাম, হার্টসান কত পেলাম, ওদিকে প্যারা গ্রাভিডা, এগুলো সব এক কথা লিখে
তারপরে ফাইনালি আমাদের ডায়াগনোসিস হয়তো দিতে হবে যে 32 weeks pregnancy with a primary with 32 weeks pregnancy with hypertension, অথবা primary with 32 weeks pregnancy with gestational diabetes, অথবা multiple women 34 weeks pregnancy with no significant problem, যদি নরমাল থাকে। তো এভাবে তার তোমরা জানো যে সেলেন ফিচার কিভাবে লিখতে হয়, টোটাল জিনিসটা খুব সংক্ষেপে লিখে তার ডায়াগনোসিসটা বললে। এরপরে আসবে যে ম্যানেজমেন্ট। এখন এটা ডিপেন্ড করবে যে তোমার স্পেসিফিক কেস যেটা পড়বে, যে তুমি ধরো যে ইনভেস্টিগেশন দিলে তার মধ্যে তুমি দেখলে যে তার ব্লাড গ্রুপ নেগেটিভ, তো 32 weeks যদি হয় তখনই হয়তো এরপর প্রশ্ন আসবে নেগেটিভ হলে কি সমস্যা হতে পারে বা ইনভেস্টিগেশন দেওয়া উচিত ছিল, এই জিনিসগুলো আসবে। কাজে এর পরবর্তী জিনিস যেটা ম্যানেজমেন্ট যেটা, সেটা তো ডিপেন্ড করবে স্পেসিফিক কেসের উপরে। কাজে হিস্ট্রি বা এক্সামিনেশন নিয়ে এ পর্যন্ত আসার পরে বাকিটা হবে তোমার কেস কি তার উপরে। এটা ইন্ডিভিজুয়াল এক একটা ডিজিজ যখন পড়বে বা নর্মাল লেবারের সাথে তখন মানে এক একটা কেস যখন হবে, যদি তার ডায়াবেটিস থাকে, যদি না থাকে তার একদম অ্যাবসলিউটলি নর্মাল কেস যদি থাকে তখন হয়তো যেহেতু এখন তোমার 32 weeks আসছে জাস্ট এন্টিনেটাল চেকআপে, তাহলে তোমাকে নেক্সট ভিজিট গুলো কখনো এন্টিনেটাল কেয়ার আলাদা একটা চ্যাপ্টার আছে, যখন তখন ভিজিট সম্পর্কে আসলে বলা হবে যে 32 weeks আসে, এখন সাবসিকুয়েন্ট ভিজিট গুলো কখন হবে, সাবসিকুয়েন্ট ভিজিটে কি কি দেওয়া হবে, মানে এটা হলো হিস্ট্রি থেকে এক্সামিনেশন সেলেন ফিচারের পরে ম্যানেজমেন্ট কি হবে। এখন যদি 32 weeks আসে তাকে আরো টেনে নিয়ে যেতে হবে আমার ইডিডি পর্যন্ত। যদি অলরেডি 38 weeks আসে লেবার পেইন নিয়ে আসে তাহলে তার ম্যানেজমেন্ট সেরকম। যদি 34 weeks আসে তার কোনো একটা অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন নিয়ে আসে তো তার ম্যানেজমেন্ট সেরকম। সাবসিকুয়েন্ট ভিজিট গুলো কি হবে, তখন কি ইনভেস্টিগেশন দিতে হবে, প্ল্যান অফ ডেলিভারি কি হবে। তো এই যেগুলো ডিপেন্ড করে নির্দিষ্ট কেসের উপরে। আমার মনে হয় অবস্টেট্রিক্যাল কেস হিস্ট্রি এবং এক্সামিনেশন যেটা বলেছি তোমাদের জন্য যথেষ্ট, এর বিষয়ে তো কিছু দরকার নেই। তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ডেতে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি এক্সামিনেশন বলবো। তারপরে যদি প্রয়োজন হয় অন্য কোনো ডিজিজ হয়তো দেখা দিতে পারে। তো ঠিক আছে, আমি শেষ করছি। হোস্ট কি আছে এখানে? আচ্ছা, খোদা হাফেজ, শেষ করছি তাহলে।